প্রিয় স্টুডেন্ট, পল্লবী মহিলা কলেজ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের যে ক্লাসটি নিব সে ক্লাসটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির উপরে ক্লাসটা নেব। এই ক্লাসটা নিয়ে আমার হবে দ্বিতীয় ক্লাস মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির উপরে। আমি গত ক্লাসে সমস্ত নিয়মকানুনগুলো দেখিয়েছি এবং একটা অঙ্ক মোটামুটি আমরা করেছিলাম। তাই আজ আমি মোটামুটি বইয়ের অঙ্কের ভিতরে ঢুকে যাব, যে বইটা তোমাদের আমি পড়াই, যে বইটা তোমাদের পাঠ্যতে আমরা দিয়েছি এবং এ যাবৎকাল যে বইটা আমরা করেছি সেই বইয়েরই অঙ্ক আমি করব। প্রিয় স্টুডেন্ট, আমাদের এই করোনাকালীন সময়ে ঘরে বসেই আমরা মোটামুটি ক্লাস করছি। তোমরা খাতায় যেভাবে অ্যাসাইনমেন্টগুলো করছো খুব সুন্দর করছো এবং বেশ কিছু স্টুডেন্ট যারা একেবারে বাসায় কিছুই পড়েনি এবং প্রশ্ন পেয়েও তারা ট্রাই করেনি, অনেকে ডাবল জিরো পেয়েছে। খুব দুঃখের কথা যে বাসায় দেখে দেখে লিখবে, সেখানে ডাবল জিরো পায় রিটেনে, এর মতো দুঃখজনক ঘটনা আর হতে পারে না। তাহলে এরা কিভাবে পাস করবে? কোশ্চেন খাতা আমরা দিয়ে দিই আর সেখানে বাসায় বসে কারো হেল্প নিয়ে বা কোনো বান্ধবীর হেল্প নিয়েও করতে পারত, সেখানে সে ডাবল জিরো পায়। এটা অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ এদেরকে পরীক্ষা দেওয়ানো যাবে না কোনোভাবেই। কোশ্চেন খাতা দিয়ে দিল, তাও যদি ডাবল জিরো পায় তাহলে সেই মেয়ে কী করবে? এবং খাতা দেখলাম বেশ কিছু খাতা খুব সুন্দরভাবে লিখছে। এটা শুধু অঙ্ক করার উপরে নাম্বার ডিপেন্ড করে না, এটা খাতার আকৃতি এবং খাতার টানা, ঘর টানা, হাতের লেখা সব কিছু মিলাইয়েই আমি এই নাম্বারটা দিয়েছি। অঙ্ক হলে পুরা নাম্বার, অঙ্ক না হলে কিছু নাম্বার কেটেছি, আবার নাম্বারও দিয়েছি। যাই হোক, সবাই চেষ্টা করেছে, বেশিরভাগই চেষ্টা করেছে ভালো কিছু করার জন্য, কিন্তু এর মাঝেও হয়তো 25% মেয়েরা একেবারেই চেষ্টা করে নাই, খুব কমই চেষ্টা করেছে। আর কিছু মেয়ে তো একেবারেই করে নাই, তারা শুধু খাতাটা জমা দিয়ে আসছে, আজে বাজে কিছু লিখে টিখে জমা দিয়ে চলে আসছে। এটা অত্যন্ত দুঃখজনক যে অবজেক্টিভে 1 পায় আর সৃজনশীলে ডাবল জিরো পায়। এটা হলে আমরা কীভাবে চলব? এটা কোন ধরনের স্টুডেন্ট? তো স্টুডেন্ট হওয়ার কোনো যোগ্যতাই নেই তাদের। যাই হোক, যে সময়গুলো আছে এই সময়গুলোতে তোমরা ভালোভাবে বাসায় পড়বে এবং এগুলো কভার করবে, না হলে কোনোভাবে পাস করতে পারবে না। আমি আজ তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় নম্বরের অঙ্কটা করাবো। তৃতীয় নম্বর অঙ্কটা হচ্ছে অবিরত বা নিত্য মজুত তালিকা পদ্ধতি, পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এটা বলছে সিজন ট্রেডার্স নিত্য মজুত পদ্ধতি অনুসরণ করে মজুত পণ্যের হিসাব ভুক্ত করে। নিম্নে জুলাই মাসের প্রারম্ভিক মজুত ক্রয় এবং বিক্রয় সম্পর্কিত তথ্য দেওয়া হলো। এখানে প্রারম্ভিক মজুত দেওয়া আছে 200 একক, প্রতি এককের মূল্য 10 টাকা। ক্রয় দেওয়া আছে 250 একক, প্রতি এককের মূল্য 15 টাকা। বিক্রয় দেওয়া আছে 220 একক, প্রতি এককের মূল্য 25 টাকা। বিক্রয় ফেরত দেওয়া আছে 20 একক, প্রতি এককের মূল্য 25 টাকা। ক্রয় ফেরত দেওয়া আছে 110 একক, প্রতি এককের মূল্য 20 টাকা। বিক্রয় দেওয়া আছে 300 একক, প্রতি এককের মূল্য 30 টাকা। ক্রয় দেওয়া আছে 130 একক, প্রতি এককের মূল্য 22 টাকা। আমাদের নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে মজুদ খতিয়ান হিসাব প্রস্তুত করতে হবে। আগের মাল আগে ছাড়ো অর্থাৎ ফিফো পদ্ধতি, শেষের মাল আগে ছাড়ো অর্থাৎ লিফো পদ্ধতি, ভারযুক্ত গড় অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ মেথড পদ্ধতি। এই 3টা পদ্ধতি আমাদের সাধারণত করলে অঙ্কের সমস্ত কাজ শেষ হয়ে যায়। তাই আমরা এই 3টা পদ্ধতিতে অঙ্ক করব। তার আগে আমাদের ঘরগুলো টানতে হবে। ঘর টানাও দেখিয়েছিলাম গত ক্লাসে, তাই আজ আমরা ঘর টানা আবার নতুন করে ঘর টানবো, ঘর টেনে অঙ্কটা করব।
সিজন ট্রেডার্স ট্রেডার্সের মাল খতিয়ান হিসাব, আগের মাল আগে ফিফো পদ্ধতি, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, তারিখ, বিবরণ, ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, উদ্বৃত্ত, এরপর আছে আমার একক হার মোট টাকা, একক হার মোট টাকা, একক হার মোট টাকা। তাহলে আমার প্রথমে আমার 2015 সালের অঙ্ক জুলাইয়ের 1 তারিখে প্রারম্ভিক মজুত পণ্য আছে 200 একক 10 টাকা করে। 2015 জুলাই 1। আমরা আগেই বলেছি এই অঙ্ক কিন্তু আমরা বেশ ক্লাসেও করিয়েছি, এরপরে আমরা রিভিশনে গিয়েছিলাম, এরপরে অনলাইনে আবার ক্লাস করেছি, আবার রিভিশনে গেছি অনলাইনে। তারপরেও যদি তোমরা না পারো, এর মতো দুঃখজনক ঘটনা আর থাকবে না। আশা করি তোমরা দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে অঙ্কগুলো। তাহলে আমার 1 তারিখে দেওয়া আছে এখানে 200 একক, এটাকে আমরা প্রারম্ভিক মজুদ বলি, প্রারম্ভিক মজুদ। বা ব্যালেন্স বিডি বলি। 200 একক, প্রতি একক 10 টাকা করে, 2000 টাকা। তাহলে 1 তারিখের কাজ যখন শেষ, আমরা এটাকে হিসাবটা ক্লোজ করে দেব। এরপরে আছে 3 তারিখ। 3 তারিখে আছে ক্রয়। ক্রয় করলে আমার ক্রয়ের ঘরে আসবে, ক্রয় আছে আমার 250 একক, 250 একক, টাকার পরিমাণ 15, 250 গুণ 15 করলে 3750 টাকা হয়। আর এরপরে আমরা এই 200 একক নামাবো, এরপরে নতুন করে অ্যাড হলো, অর্থাৎ নিচে চলে যাবে আগের মাল আগে ছাড়ো পদ্ধতিতে। 250 একক 15 টাকা করে, 3750 টাকা। তাহলে 3 তারিখের কার্য আমার শেষ। আমি জানি যে তোমরা এগুলো মোটামুটি ভালো পারো, তারপর প্র্যাকটিসের জন্য আমাদের এটা করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো ভালো স্টুডেন্টও ভালো অ্যান্সার করতে পারবে না। তাই আমরা এইগুলো প্র্যাকটিস করছি। এর আগে আমরা যেহেতু অঙ্কগুলো জানি, জেনেছি, শুনেছি, করেছি, এবং এখন শুধু প্র্যাকটিসের বিষয়। এরপরে আমাদের চলে আসে 7 তারিখে বিক্রয়। 7 তারিখে বিক্রয় আছে 220 একক। 7 তারিখে বিক্রয়, এখন 220 একক বিক্রি করতে হলে আগে 200 একক বিক্রি করতে হবে, অর্থাৎ 200 একক 10 টাকা করে, 2000 টাকা। আর 220 একক আমাদের যদি বিক্রি করতে হয়, তাহলে আমাদেরকে আরও 20 একক বিক্রি করতে হবে এই 250 একক থেকে। এটা আছে 15 টাকা করে, 15 দুগুণ 30, 300 টাকা। তাহলে আমার এখানে 200 একক বিক্রি হয়ে গেল, 200 একক বাদ। এরপরে 250 একক থেকে 20 একক বিক্রি হবে,
থাকবে আছে 230 একক, 15 টাকা করে। তো 230 এককে আমার 15 দিয়ে গুণ করলে 3450 টাকা থাকে। তাহলে 7 তারিখের কাজটা আমার শেষ। এরপরে আমরা চলে আসবো আমার 15 তারিখে বিক্রয় ফেরত। বিক্রয় যখন করেছি, ফেরত দিলে আবার ইন হয়, অর্থাৎ ক্রয়ের ভিতরে ঢুকে যায়। এটা হচ্ছে 15 তারিখ বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত আছে 20 একক, বিক্রি করছিলাম এখানে 15 টাকা করে। তাহলে আমার ব্যালেন্সের ঘরে গিয়ে দাঁড়াবে কত, সেটা এখন দেখতে হবে। 230-এর সাথে এটা আমরা যখন করব, তখন এটা আমাদের যোগ করে দিতে হবে, অর্থাৎ 250 একক 15 টাকা করে আমাদের হয়ে গেল 3750 টাকা। 15 তারিখের কাজটা আমার শেষ। এরপরে চলে আসবে আমি 18 তারিখে। 18 তারিখে কি বলছে? ক্রয়। 18 তারিখে ক্রয় করলে আমার কারবারে ঢোকে মাল 110 একক, ক্রয় করছি 20 টাকা করে, তাহলে 2200 টাকা হয়। তাহলে আগে আমার আছে কত? 250 একক। আমি এই 250 একক নামাবো 15 টাকা করে, 3750 টাকা। নতুন করে আমি ক্রয় করলাম 110 একক, 20 টাকা করে, 2200 টাকা। তাহলে 18 তারিখের আমার কাজ শেষ। এখন আমি চলে আসবো 20 তারিখে ক্রয় ফেরত। আমি যখন ক্রয় করছি, ফেরত দিলে তখন আউট হয়ে যাবে, অর্থাৎ বিক্রয়ের ভিতরে ঢুকে যাবে এটা। তাহলে 20 তারিখে আছে ক্রয় ফেরত আমার এখানে 10 একক, 20 টাকা করে, 200 টাকা। তাহলে এইখান থেকে আমার ক্রয় ফেরতটা এখান থেকে গেল 250 একক, 15 টাকা করে, 3750 টাকা। 110-এর থেকে 10 চলে গেল, থাকে হচ্ছে 100 একক, 20 টাকা করে, টাকার পরিমাণ আছে 2000 টাকা। তাহলে 20 তারিখের কাজটা আমার শেষ আপাতত। 20-এর পরে এখন আমি আসবো 25 তারিখে বিক্রয়। আমি এখন বিক্রয় করছি 300 একক। 300 একক যখনই আমি বিক্রয় করবো, তখন 250 একক আগে বিক্রি করে দেবো, আর 100 একক থেকে 50 একক বিক্রি করবো। তাহলে বিক্রয় করে আমি 250 একক আগে বিক্রি করি 15 টাকা করে, 3750 টাকা। আর 100 থেকে 50 একক বিক্রি করব 20 টাকা করে, 1000 টাকা থাকে। এখন 250 একক বিক্রি শেষ, 100 থেকে 50 বিক্রি শেষ, থাকে 50 একক, 20 টাকা করে, 1000 টাকা। এবার আমার 25-এর পরে আসবে 30 তারিখে ক্রয় করছি আবার নতুন করে। ক্রয় করা হয়েছে 130 একক, 22 টাকা করে, গুণ করলে হয় 2860 টাকা। এখন আগে ছিল আমার 50 একক, 20 টাকা করে, 1000 টাকা,
এরপর আছে 130 একক 22 টাকা করে 2860 টাকা। তাহলে আমার এখন মোট দাঁড়াচ্ছে কত সেটা আমাকে দেখতে হবে। মোট এখন আমাদের নিয়ম অনুযায়ী, অঙ্ক করার নিয়ম অনুযায়ী আমাদের এখানে থাকবে এখন কত, 180 একক, টাকার পরিমাণ আছে 3860 টাকা। এই মোটামুটি আমার ফিফো পদ্ধতিতে অঙ্ক। 30 তারিখের পরে আর কোনো তারিখ নেই আমার। এই আছে ফিফো পদ্ধতি, অর্থাৎ আগের মাল আগে ছাড়া পদ্ধতি। এটা যখন আমরা বসবো তখন আমরা পরের মাল আগে ছাড়া পদ্ধতিটাও করব। আপাতত এটা দেখো। তাহলে এই ছিল আমাদের ফিফো পদ্ধতি, মাল খতিয়ান হিসাব। এবার আমরা চলে যাব লিফো পদ্ধতি, অর্থাৎ পরের মাল আগে ছাড়ো পদ্ধতি, অর্থাৎ শেষের মাল আগে ছাড়ো পদ্ধতিতে। তাহলে আমরা এটা আপাতত মুছতে পারি। ক্রয় বিক্রিত পণ্যের ব্যয় উদ্বৃত্ত, টাকার ঘরে একক হার টাকা, একক হার টাকা, একক হার টাকা। সিজন ট্রেজার্সের মাল খতিয়ান হিসাব, লিফো পদ্ধতি। লিফো শব্দের অর্থ হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমার এখানে প্রারম্ভিক মজুদ যেটা আছে সেটা আমার 2015 জুলাইয়ের 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত নামেই বসবে, অথবা ব্যালেন্স বিডি নামে বসবে। 2015 জুলাই 1
ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত এখানে দেওয়া আছে 200 একক, টাকা আছে 10 টাকা করে, 2000 টাকা। 1 তারিখের কাজ আবার শেষ। এখন চলে আসবো আমি 3 তারিখে ক্রয় করছি। ক্রয় করছি 250 একক, 15 টাকা করে, 3750 টাকা। তাহলে এটা আমার উদ্বৃত্ত করে আগে 200 একক বসবে, 10 টাকা করে, 2000 টাকা। পরবর্তীতে আসলো 250 একক, 15 টাকা করে, 3750 টাকা। 3 তারিখ শেষ। এখন আমার 3 তারিখের পরে 7 তারিখ বিক্রি করছি আমি 220 একক। 220 একক বিক্রি করতে হলে আমরা 250 মাল, যে পরের মালটা আগে ঢুকছে এই মালটা থেকে আমরা বিক্রি করব, অর্থাৎ 220 একক আমি বিক্রি করে দেব। এটা হচ্ছে 15 টাকা করে, 15 টাকা করে 3300 টাকা। তাহলে উপরে থাকে 200 একক, 10 টাকা করে, 2000 টাকা। নিচে 250 থেকে 220 চলে গেলে থাকে 30 একক, 15 টাকা করে, 3 15 45, 450 টাকা। তাহলে আমার 7 তারিখের কাজ শেষ। এখন আমি চলে যাব 15 তারিখে। বিক্রয় ফেরত যখনই হয় তখন আমার ইসের ভিতর ঢোকে, ক্রয়ের ভিতরে ঢোকে 20 একক, 15 টাকা করে, 300 টাকা। তাহলে বিক্রয় ফেরত যখন হয় আমার আগে 200 একক ছিল, 10 টাকা করে, 2000 টাকা। এবার এই 30-এর সাথে এটা আমার ফেরতটা যোগ হয়ে যাবে, 50, 15 টাকা করে, 75, 750 টাকা। তাহলে 750 টাকা আমার এখানে ঢুকে গেল। 15 তারিখের পরে আমার আসবে 18 তারিখে ক্রয় আছে 110 একক, 20 টাকা করে, 2200। তাহলে আগে ছিল এখানে 200 একক, 10 টাকা করে, 2000 টাকা। পরে 50 একক হলো 15 টাকা করে, 750 টাকা। পরে আমার ক্রয় করছি 110 একক, 20 টাকা করে, 2200 টাকা। আমার 18 তারিখের কাজ শেষ। 18 পরে আমার আসবে 20। 20 তারিখে আমার ক্রয় ফেরত আছে 10 একক, 20 টাকা করে, 200 টাকা। অর্থাৎ ক্রয় ফেরতটা আমার নিচেরটা থেকেই যাবে।
যেখানে 110 ছিল সেখান থেকে আগে 200 একক ছিল 12 টাকা 10 টাকা করে 2000 টাকা, পরে 50 একক 15 টাকা করে 750 টাকা, পরে 110 থেকে 10 একক বাদ যাবে, থাকে 100 একক 20 টাকা করে 2000 টাকা। এরপরে আছে আমার 25 তারিখে আছে বিক্রয়। বিক্রয় আছে এখানে 300 একক। 300 একক বিক্রি করতে হলে আমার পরের মাল আগে ছাড়া পদ্ধতি যেহেতু অনুসরণ করছি আমরা, সেহেতু এখানে 100 একক আগে বিক্রি করে দেবো 20 টাকা করে 2000 টাকা। এরপর 50 একক বিক্রি করব 15 টাকা করে 750 টাকা। এরপরে আমি 150 গেল, আর 200 থেকে নেব আমি 150 একক 10 টাকা করে 1500 টাকা। তাহলে এখান থেকে 100 চলে গেছে, 50 চলে গেছে, 150 চলে গেছে, থাকে 50 একক 10 টাকা করে 500 টাকা। 25-এর পরে আরেকটা তারিখ আমার আছে এখানে, সেটা হচ্ছে 30 তারিখ। 30 তারিখে এখানে বলছে ক্রয়। হচ্ছে এখানে 100 একক 22 টাকা করে 130 একক 130 একক 22 টাকা করে, টাকার পরিমাণ হয় 2860 টাকা। তাহলে এখানে আমার আগে ছিল ব্যালেন্স 50 একক 20 টাকা 10 টাকা করে। এরপরে নতুন করে ঢুকলো 130 একক 22 টাকা করে 2860 টাকা। তাহলে আমার এখন টোটাল গিয়ে দাঁড়ালো 180 একক, যোগ করে দাঁড়াবে 3360 টাকা। এই আছে আমার লিপো পদ্ধতি, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা আমরা পরের মাল আগে ছাড়া পদ্ধতি অনুসরণ করছি, মানে যেটা পরে কিনছি সেটা আগে বিক্রি করছি এই পদ্ধতি অনুসারে। তাহলে আমরা আজ শিখলাম লিপো পদ্ধতি এবং ফিপো পদ্ধতি। ফিপো পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিপো পদ্ধতি লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আগামীতে আমরা শিখব ভারযুক্ত গড় পদ্ধতি, যে পদ্ধতিটা পরীক্ষায় আসে এবং এটা তোমাদের অবশ্যই জানতে হবে। আমি দরকার হয় বোর্ডে করিয়ে দেব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তাহলে আমি আগেই বলছি যে আমরা 3টা পদ্ধতি আমাদের এখানে ভালোভাবে করতে হবে। একটা আছে লিপো পদ্ধতি, একটা হচ্ছে ফিপো পদ্ধতি, আর একটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। আমরা ফিপো পদ্ধতি আগে করেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মাল আগে ছাড়া পদ্ধতি। আর লিপো পদ্ধতি লাস্ট ইন ফার্স্ট আউট, এটা পরের মাল আগে ছাড়া পদ্ধতি। এবং অ্যাভারেজ পদ্ধতি হচ্ছে গড় করে আমরা যেটাকে রেটটা বের করবো সেটাকে আমরা ভারযুক্ত গড় পদ্ধতি বলবো। তাই এই 3টা পদ্ধতি মোটামুটি আমাদের এখানে আসল, এবং এই 3টা পদ্ধতি আমরা করব। আজ আমরা এখানে করলাম ফিপো পদ্ধতি এবং লিপো পদ্ধতি। আগামী ক্লাসে আমরা করব ভারযুক্ত গড় পদ্ধতি এবং অন্যান্য অঙ্ক যা আমাদের আসে সেটা আমরা করব। যাই হোক, এটা তোমাদের রিভিশন ক্লাসগুলো অবশ্যই তোমরা একটু ফলো করবে। আর বাসার কাজ থাকবে 4, 5, 6, তোমাদের বইয়ের 4, 5, 6। 3 নম্বর অঙ্কটা করলাম, আর একটা ভারযুক্ত গড় পদ্ধতি আছে সেটা করিয়ে দেবো। 4, 5, 6 বাসায় আগামী সপ্তাহে এটা তোমাদের কাজ থাকবে। তোমরা আবার ট্রাই করবে, না পারলে আমাকে বলবে, আমি আবার করে দেবো তোমাদের। স্টুডেন্ট, আজ আর নয়, আজ এই পর্যন্তই। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো।